আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 6 সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টাইপ 6। এই টাইপ 6-এর গাণিতিক সমস্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এসএসসি পরীক্ষাতে এমসিকিউতে আমাদের কিন্তু 30 নম্বরের প্রশ্ন আসে এবং এই 30 নম্বরের প্রশ্নের মধ্যে প্রায় দেখা যায় 6 থেকে 7 নম্বরের প্রশ্ন থাকে ম্যাথ থেকে। অর্থাৎ এই 6 থেকে 7 নম্বর আমরা তখনই উত্তর করতে পারি যদি আমরা ম্যাথ করতে পারি। তাহলে এখন একটা সৃজনশীল লিখতে গেলে বা একটা ম্যাথ করতে গেলে যেই পরিমাণের সময় আমাদের দরকার হয়, এই হিসাব বিজ্ঞানের এমসিকিউ অ্যান্সার করার জন্য আমরা কিন্তু আসলে সময় পাই 1 মিনিট করে। তো এইখানে কিন্তু সৃজনশীলের মতো অনেক বেশি সময় আমরা দিতে পারি না বা দেওয়াটা সম্ভব না। এই জন্য আমরা গাণিতিক সমস্যাবলীর নামে আলাদা একটা টাইপ তোমাদের জন্য সাজিয়েছি। এই টাইপে আমাদের গাণিতিক সমস্যায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব এবং কিভাবে গাণিতিক সমস্যাগুলো শর্টকাটে সহজেই সমাধান করা যায় সেই নিয়েও আমরা এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই টাইপ 5-এ আমরা আলোচনা করব 116 থেকে 126 সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব 116 নম্বর প্রশ্নে। 116 নম্বর প্রশ্নে কি বলেছে ভাই আমরা একটু দেখি। 116 নম্বর প্রশ্নে বলা আছে, রেওয়ামিলে একটি হিসাবের ক্রেডিট জের 500 টাকা ভুল করে রেওয়ামিলের ডেবিট কলামে লেখা হয়। উদ্ধৃতগুলো ঠিক থাকলে আমাদের জায়গায় আসলে দুই পাশের পার্থক্য দাঁড়াবে কত টাকা। খেয়াল করো, আমি আমার রেওয়ামিলে কি করছি ভাইয়া, আমি আমার রেওয়ামিলে ক্রেডিট পাশের একটা জের, দেখো এটা মনে করো আমাদের ডেবিট পাশ, এটা আমাদের ক্রেডিট পাশ, এটা ডেবিট পাশ, এটা হচ্ছে আমাদের ক্রেডিট পাশ, তাই না? আচ্ছা, আমি কি করছি সবকিছু ঠিকভাবে করতেছিলাম। মনে করো ডেবিট পাশে একটা এন্ট্রি পাইছিলাম 1000 টাকা, ক্রেডিট পাশে একটা 500 টাকার এন্ট্রি পাইছিলাম, আবার একটা 500 টাকার এন্ট্রি পাইছিলাম, আবার মনে করো হচ্ছে তোমার ডেবিট পাশে 500 টাকার একটা এন্ট্রি পাইছিলাম। আমাদের কিন্তু রেওয়ামিলটা মিলে যাইতো। ক্রেডিট জেড ছিল কত, 500 টাকা। এটা যদি আমি ক্রেডিট পাশে লিখি তাহলে কিন্তু দেখো যোগ করলে 1500 আমার কিন্তু দুইটা পাশ মিলে যায়। কিন্তু আমি ভুল করে কি করেছি, ক্রেডিট পাশের জেডটা ক্রেডিট পাশে না লিখে আমি ভুল করে ডেবিট পাশে লিখে ফেলছি। এখন যদি আমরা যোগ করি, দেখো এখানে যোগ করলে আসে কত, আসে হচ্ছে 2000 টাকা, এখানে যোগ করলে আসে কত, 1000 টাকা। তার মানে আমি ভুল কিন্তু করছি 500 টাকার। তুমি আমাদের বলতে পারো যে ভাই ভুল তো করছি 500 টাকার, তাহলে পার্থক্য কেন 1000 টাকা আসবে? যদি এইভাবে বুঝতে পারো তাহলে তো ভালো। আর নয়তো বা আরেকটা জিনিস মাথায় রাখবা, আমি যদি ভুলটা অপর পাশে গিয়ে করি তাহলে যত টাকার ভুল করছি তার দ্বিগুণ পার্থক্য হবে। আমি ভুল যদি বিপরীত পাশে গিয়ে করি, অর্থাৎ ডেবিটে লেখার কথা ছিল ভুল করে ক্রেডিটে লিখে ফেলছি, ক্রেডিটে লেখার কথা ছিল ভুল করে ডেবিটে লিখে ফেলছি, এরকম ভুল যদি আমি করে থাকি তাহলে আমাকে কি করতে হবে, আমার জিনিসটা দ্বিগুণ হয়ে যাবে, পার্থক্যটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 1000 টাকার দ্বিগুণ 500 টাকার দ্বিগুণ কত, 1000 টাকা। তাহলে আমাদের উত্তর কত দাঁড়াবে, উত্তর দাঁড়াবে হচ্ছে 1000 টাকা। এরপর আমরা চলে যাব তার পরের টাইপে। এর পরের টাইপে কি, এর পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের, এর পরের প্রশ্নটা 117 নম্বর প্রশ্ন। এটার জন্য একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে আমরা দেখি। আমাদের উদ্দীপকে বলেছে, গোলাপী বস্ত্রালয়ের হিসাব রক্ষক কাপড় ক্রয় 40,000 টাকার স্থলে 50,000 টাকা ডেবিট করেছে। তার মানে আমার ক্রয় হিসাব তো ডেবিট হবে, যেহেতু আমি কাপড় ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। ডেবিট পাশে আমি 50,000 টাকার জায়গায় 40,000 টাকার জায়গায় 50,000 টাকা লিখে ফেলছি, তাই না? 50,000 টাকা লিখে ফেলছি। তার মানে এখানে আমি বেশি লিখে ফেলছি কত, বেশি লিখে ফেলছি আমি 10,000 টাকা। এবং বিক্রয় হিসাব 90,000 টাকার স্থলে 80,000 টাকা লিখছি। কত টাকা লিখছি ভাইয়া, 80,000 টাকা লিখছি। তাইলে ক্রেডিট করার কথা ছিল, খেয়াল করো, ক্রেডিট করার কথা ছিল বিক্রয় হিসাব ক্রেডিট করার কথা ছিল আমার কত, 90,000, আমি ক্রেডিট করে দিছি কত, 80,000 টাকা। তাহলে আমি কম ক্রেডিট করছি কত, আমি এখানে কম লিখছি হচ্ছে 10,000 টাকা।
এখানে আমি কম লিখছি কত, এখানে আমি কম লিখছি হচ্ছে 10,000 টাকা। আমাকে 117 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে গোলাপি বস্ত্রালয়ে রেওয়া মিলে অনিশ্চিত হিসাবের পরিমাণ হবে কত টাকা। রেওয়া মিলে অনিশ্চিত হিসাবের পরিমাণ হবে, এইখানে ভুল করছি 10,000, এইখানে ভুল করছি 10,000, তাহলে ক্রেডিট পাশে এসে আমি এখানে লিখবো কত, অনিশ্চিত হিসাব, ক্রেডিট পাশে গিয়ে 20,000 টাকা লিখবো। এখন এটা একটু বুঝো, তুমি বলতে পারো যে ভাইয়া ক্রেডিট পাশেই কেন হবে, ডেবিট পাশে কেন না, তাই না? এটা তোমার প্রশ্ন আসতেই পারে যে এটা আমার ক্রেডিট পাশেই কেন 20,000 টাকা হচ্ছে। আমি তো এইটা বুঝলাম যে 10,000 10,000 20,000 ভুল করছি আমি, কিন্তু ক্রেডিট পাশে এসেই কেন আমার 20,000 টাকা লিখতে হইলো। একটু দেখো, আমি যদি এইটা আমার রেওয়া মিল ধরে নেই, আমার রেওয়া মিলের মনে করো এটা হচ্ছে আমার ডেবিট পাশ, এটা হচ্ছে আমাদের ক্রেডিট পাশ, তাই না? তুমি সবগুলো এন্ট্রি তোমার মতো করে লিখে ফেলো, সবগুলো এন্ট্রি তুমি যেরকম যেরকম করে লিখতা। মনে করো যে ডেবিট পাশে একটা এন্ট্রি তুমি পাইছো 10,000 টাকা, আবার ডেবিট পাশে একটা এন্ট্রি মনে করো তুমি পাইছো হচ্ছে 5,000 টাকা, ওই জায়গায় একটা এন্ট্রি পাইছো তুমি 7,000, এই জায়গায় একটা এন্ট্রি পাইছো তুমি 8,000 টাকা, তাই না? এরপর বলছিল ক্রয় আর ওটাকে কি বলে, ক্রয় 40,000 আর হচ্ছে তোমার কাপড় বিক্রয় হচ্ছে 90,000, তাই না? তাহলে দুই পাশ ব্যালেন্স করতে হবে, দুই পাশ সমান করার জন্য কত লিখতে হয়, দাঁড়াও একটু হিসাব করে নেই। ক্রয় যদি আমি এখানে 40,000 টাকা ডেবিট লিখি, আছে ওই পাশে যদি 90,000 লিখি, তাহলে এই পাশে আরো 50,000 টাকা থাকতে হবে। ডেবিট পাশে মনে করো 50,000 টাকার একটা এন্ট্রি আছে। এখন যদি আমরা দুইটা বসাই না, দেখো কাপড় ক্রয় 40,000 যদি আমি বসাই দিই, ভাই একটু খেয়াল করি, একটু কঠিন মনে হইতে পারে, বাট খেয়াল করো, কাপড় ক্রয় কত, 40,000, আর কাপড় বিক্রয় কত, 90,000, তাই না? এখন যদি আমরা যোগ করে দেই 10,000 যোগ 5,000 যোগ 50,000 যোগ 40,000 করলে এখানে আসে কত, এখানে আসে হচ্ছে 1,05,000 টাকা, 1,05,000। ওই পাশে যদি আমরা যোগ করে দেই ভাইয়া, ওই পাশে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 7,000 যোগ 8,000 যোগ 90,000 যোগ করলে 1,05,000 আসে। মানে দুই পাশে আমি মিলাইলাম আর কি, হ্যাঁ, দুই পাশে আমি কাল্পনিকভাবে মিলাইলাম জিনিসটা। এখন আমাকে কি বলছে যে না ভাই, আমি এই জায়গায় 40,000 টাকা লিখি নাই, 40,000 টাকা না লিখে আমি লিখছি কত, 50,000 টাকা। আবার এইখানে আমি 90,000 টাকা লিখি নাই, না লিখে আমি লিখছি কত, 80,000 টাকা। কত লিখছি, 80,000 টাকা। এখন আমরা যোগফলটা বসাই ভাইয়া, এখন আমরা এখানে যোগ করে যোগফলটা বসাই, হ্যাঁ, এখন আমরা এখানে যোগ করে যোগফলটা বসানোর চেষ্টা করি, দেখি ঘটনাটা কি ঘটে। দেখো 10,000 যোগ 5,000 যোগ হচ্ছে 50,000 যোগ হচ্ছে কত, 50,000, তাই না? যোগ হচ্ছে এই জায়গায় আমি ক্রয় হিসাবে লিখলাম কত, 50,000, যোগ করলে এখানে আমার আসে হচ্ছে 1,15,000 টাকা। ওকে, এরপরে এই পাশটা আমরা যোগ করি তো ভাইয়া, এই পাশটা যোগ করলে দেখো আমার এখানে আসতেছে কত, 7,000 যোগ 8,000 যোগ আমি বিক্রয় হিসাবে লিখছিলাম কত, 80,000, যোগ করলে আমার এখানে আসতেছে হচ্ছে 95,000 টাকা। কত টাকা, 95,000 টাকা। তাহলে আমার এখানে পার্থক্য আসতেছে কত, পার্থক্য আসতেছে 1,15,000 মাইনাস 95,000। তাহলে দেখো আমার এখানে কিন্তু পার্থক্য আসতেছে 20,000 টাকা, এবং এই 20,000 টাকা ক্রেডিট পাশে কম আছে, এই 20,000 টাকা ক্রেডিট পাশে কি আছে, কম আছে। আমি আমার মতো করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা এই ব্যাখ্যাটা সবাই বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমাদের 118 এবং 19-এর জন্য একটা উদ্দীপক করতে হবে। আমরা একটু উদ্দীপকটার দিকে তাকাবো। উদ্দীপকে কি বলা আছে, বলা আছে পূর্ণ লেনদেন লিপিবদ্ধ করার সময় মেশিন ক্রয় 75,500 টাকা, লেনদেনটি মেশিন হিসাবে ডেবিট না লিখে ক্রেডিট হিসাবে কি করা হয়েছে, সরি, মেশিন হিসাবে ডেবিট না লিখে ক্রয় হিসাবে ডেবিট লেখা হয়। আবার মেশিনের সংস্থাপন ব্যয় 1500 টাকা মেশিনের মূল্যের সাথে অন্তর্ভুক্ত করেননি। তিনি অন্য একটি লেনদেনে রহমান হিসাব ডেবিট লেখার পরিবর্তে ইমরান হিসাব ডেবিট লিখে খতিয়ান করেন। প্রথম প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে 118 নম্বর প্রশ্নে, উদ্দীপকের আলোকে মেশিনের মূল্য কত হবে। মেশিনের মূল্য হবে, আমি মেশিন কিনছি 75,500 টাকা দিয়ে, এবং মেশিনের সংস্থাপন ব্যয় আমি দিছি 1,500 টাকা। তাহলে 75,500 যোগ 1,500 যোগ করলে আসবে কত ভাইয়া, আসবে হচ্ছে
৭৭,০০০ টাকা। কত টাকা? ৭৭,০০০ টাকা। তাহলে উত্তর হচ্ছে ঘ। এবার হচ্ছে পূর্ণ যে ধরনের ভুল করেন। আচ্ছা, পূর্ণ যেই ধরনের ভুল করেন, পূর্ণ ভুল করেন হচ্ছে আমি একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করে ফেলছি, তাই না? একটা মূলধন জাতীয় লেনদেনকে সে কি করে ফেলছে? সে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করে ফেলছে। এই একটা ভুল কিন্তু সে করেছে, তার মানে সে একটা নীতিগত ভুল করেছে। এরপরে সে কি করছে ভাইয়া? সে হচ্ছে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মেশিনের সাথে যোগ করে নাই, এই জায়গায় সে একটা বাদ পড়ার ভুল করছে। আবার রহমান হিসাবকে ইমরান হিসাবে লিখে দিছে, এইখানে তিনি আবার একটা দাখিলাগত ভুল করছেন, অর্থাৎ বেদাখিলার ভুল করছেন। তার মানে ভাইয়া একটু খেয়াল করে দেখো, আমার সম্পত্তির যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতি হিসাবে না লিখে ক্রয় হিসাবে লেখার কারণে নীতিগত ভুল হয়েছে। সংস্থাপন ব্যয় বা ওইটা কি ছিল, পরিবহন খরচ না লেখার ফলে লেখার ভুল সে করছে। এরপরে এক হিসাবকে আরেক হিসাবে লিখে দেওয়ার ফলে সে বেদাখিলার ভুল করছে। তাহলে সে ১, ২, ৩ তিনটা ভুলই করছে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ঘ। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের ১২০ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে ফারুক অ্যান্ড সন্সের হিসাব রক্ষক ৪,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ১২,০০০ টাকার তিনটি হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত লেখা না থাকায় রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখলেন, ফলে রেওয়া মিলের অমিল হয়। ভাই খেয়াল করো, ৪,০০০, ১০,০০০ এবং ১২,০০০ তিনটা হিসাব, এটার সাথে প্রদত্ত বা প্রাপ্ত কিছু লেখা নাই। এই জন্য তিনি কি করছেন? ওইটাকে রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখে দিছেন। এটার ফলে আমার রেওয়া মিলের একটা গড়মিল দেখা গেছে। তাহলে এই যে রেওয়া মিলের গড়মিলটা দেখা গেল, এটা কত টাকার গড়মিল দেখা গেল বা কত টাকার ভুল আসলে দেখা গেল, তাই না? তাহলে ৪,০০০ যোগ ১০,০০০ যোগ ১২,০০০, তাই না, গুণ ২, তাহলে কত আসবে? ২৬,০০০-এর সাথে গুণ ২ করলে ৫২,০০০। ব্যাপারটা একটু বুঝো। আমি যদি কোনো লেনদেনকে দেখে আইডেন্টিফাই করতে না পারি ওইটা আসলে কি আয় না ব্যয়বাচক হিসাব, তাহলে ওইটাকে ব্যয়বাচক হিসাবে লিখতে হবে। যেমন আমাকে শুধু বলা আছে বেতন, আমি কি বেতন পাইছি না দিছি আমি জানি না। আমার বলা আছে শুধু ভাড়া, ভাড়াকে আমি দিছি না পাইছি আমি জানি না। আমার লেখা আছে কমিশন, আমার লেখা আছে বাট্টা। এই লেনদেনগুলো দেখে আমি আসলে বুঝতে পারি না এটা কি আমার জন্য আয় নাকি ব্যয়। এটার পাশে যদি প্রাপ্ত লেখা থাকতো তাহলে আমি বুঝতাম আয়, যদি প্রদত্ত লেখা থাকতো তাহলে আমি বুঝতাম ব্যয়। যদি এই লেনদেনগুলো থাকে, এগুলোর পাশে কোনো কিছু না লেখা থাকলে ধরে নিতে হবে এটা একটা ব্যয়বাচক লেনদেন, তাহলে সেটাকে ডেবিট দিকে লিখতে হবে। তো এই জায়গায় হিসাব রক্ষক ৪,০০০, ১০,০০০, ১৪,০০০, ১৪,০০০ আর ১২,০০০ মোট ২৬,০০০ টাকার লেনদেনের সাথে প্রদত্ত বা প্রাপ্ত এরকম কিছু লেখা না থাকায় তিনি সেটাকে ক্রেডিট দিকে লিখে দিয়েছেন, তাই না? আসলে এটা হওয়ার কথা ছিল কি ডেবিট। তাইলে আমি কি বলছি, আমি যদি ভুলটা বিপরীত পাশে গিয়ে করি তাইলে এটার জন্য যে গড়মিল দেখা দিবে সেটা দেখা দিবে দ্বিগুণ। আমি যদি ভুলটা বিপরীত পাশে গিয়ে করি তাহলে যে গড়মিলটা দেখা দিবে সেই গড়মিলটা দ্বিগুণ হয়ে দেখা দিবে, তাই না? তাহলে ৪,০০০ আর ১০,০০০, ১৪,০০০, ১৪,০০০ আর ১২,০০০, ১৬ আর ১০, ২৬,০০০, তাই না? তাহলে ২৬,০০০-এর দ্বিগুণ কত? ৫২,০০০ টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ৫২,০০০ টাকা। এরপরে চলে যাব ১২১ নম্বর প্রশ্নে। ১২১ নম্বর প্রশ্নে বলেছে হিসাব রক্ষক যে হিসাবগুলো লিখতে ভুল করেছেন তার মধ্যে রয়েছে, এই হিসাব রক্ষক যেই হিসাবগুলো লিখতে ভুল করেছেন, আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম এটা কমিশন হিসাব, ভাড়া হিসাব। তাহলে কমিশন আর ভাড়া কয়েছে ২ আর ৩, ২ আর ৩ হচ্ছে গ। ভাই দেখো, ব্যাংক হিসাব এটাকে ব্যাংক প্রাপ্ত বা প্রদত্ত বলার দরকার নাই, এটা আসলে ডেবিটই হয় সবসময়, সম্পদ। কিন্তু ভাড়া, কমিশন, তারপরে বাট্টা, বেতন, এগুলোর ক্ষেত্রে আমরা কনফিউজ থাকি এটা আসলে কি প্রাপ্তি না প্রদান। তো যদি প্রাপ্তি প্রদান বলা থাকে তাহলে আমরা ওই অনুযায়ী কাজ করি, যদি কোনো কিছুই বলা না থাকে তাহলে সেটাকে ব্যয় হিসাবে চিন্তা করেই কাজ করতে হবে। বোঝা গেছে কথাটা ভাইয়া? আচ্ছা, এরপরে চলে যাবে ১২২ নম্বর প্রশ্ন। ১২২ নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া দেখি। বলা আছে রেওয়া মিলে একটি হিসাবের ডেবিট জের ২৫০ টাকা
ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে, অন্য সবকিছু ঠিক থাকলে দুই দিকের পার্থক্য কত হবে? 500 টাকা। কি বলছিলাম ভাইয়া? এই কথাটা আমি বারবারই কিন্তু বলতেছি যে আমি যদি ভুলটা বিপরীত পাশে গিয়ে করি, আমি যদি আমার এই ভুলটা বিপরীত পাশে গিয়ে করি, তাহলে আমার গড়মিল দাঁড়াবে ভুলের দ্বিগুণ। অর্থাৎ আমি 250 টাকা 250 টাকা ডেবিটে লেখার কথা ক্রেডিটে লিখে ফেলছি, তাহলে আমার গড়মিল হবে 250 গুণ 2, তাহলে 500 টাকা, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের 123 নম্বর প্রশ্নে। বলা আছে একটি শুদ্ধ রেওয়া মিলে বেতন 5000 টাকা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করলে, বেতন 5000 টাকা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করলে অনিশ্চিত হিসাব হবে কত টাকা? বেতন আমার 5000 টাকা আমি ক্রেডিট পাশে লিখছি, ভাই বেতন একটা ব্যয়, এটা হবে ডেবিট, তাই না? আমি ডেবিট না লিখে ক্রেডিট লিখে ফেলছি, কত? 5000, তাহলে 5000 গুণ 2 করলে কত? 10000। আমি ভুল যদি বিপরীত পাশে করি, ডেবিট পাশে লেখার কথা লিখছি ক্রেডিট পাশে, তাহলে গড়মিল কত হবে? দ্বিগুণ হবে। গড়মিল কত হবে? দ্বিগুণ হবে। ওকে, এটা আমাদের গেল। এরপর তাহলে আমরা চলে যাব 24 নাম্বার 124 নাম্বার লেনদেনে। লেনদেন তো না, প্রশ্নতে কি বলা আছে? একটি রেওয়া মিলে ডেবিট ও ক্রেডিটের পার্থক্য 4000 টাকা, বেতন ভুল করে ক্রেডিট দিকে কত টাকা বসানো হয়েছিল? 2000 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা যদি ডেবিট পাশের লেনদেন ক্রেডিট পাশে, ক্রেডিট পাশের লেনদেন ডেবিট পাশে এইভাবে লিখি, তাইলে যে পার্থক্যটা দাঁড়ায় সেটা দাঁড়ায় 4000 টাকা, মানে দ্বিগুণ দাঁড়ায়, তাই না? তাহলে 4000-এর 1 গুণ কত? 2000। আমাকে বলেই দিছে রেওয়া মিলে ডেবিট ক্রেডিটের পার্থক্য 4000, বেতন ভুল করে ক্রেডিট দিকে কত টাকা লেখা হয়েছিল? তার মানে নিঃসন্দেহে বেতন ছিল 2000 টাকা, এটা ডেবিট হওয়ার কথা ছিল, আমি ভুল করে এটাকে ক্রেডিট করে দিছি, তো ক্রেডিট করার ফলে আমার অনিশ্চিত হিসাব দাঁড়ায় গেছে 2 গুণ। 2 গুণ মানে কত? 4000 টাকা। 2 গুণ মানে কত? 4000 টাকা। তাহলে এটার উত্তর কত? উত্তর হচ্ছে ক, 2000 টাকা। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব 124-এর পরে। 124-এর পরে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 125। হ্যাঁ, 125। দেখি 125 নম্বর প্রশ্নে কি বলা আছে? বিক্রিত পণ্যের ব্যয় 2,18,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 27,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য কত? প্রারম্ভিক মজুদ পণ্য 15,000 টাকা হলে ওই বছরে বা এ বছরে বিক্রয়ের পরিমাণ কত? এই বছরে আমার বিক্রয়ের পরিমাণ কত? এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের একটা সূত্র আমরা সবাই জানি, সূত্রটা এরকম যে প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়, যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুদ সমান সমান আসবে কি? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? আচ্ছা, আমাকে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, তাই না? বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমি বলতে পারি এইরকম, সূত্রটা এরকম না করে লম্বালম্বি ভাবে লিখে দেই। আমি তোমাদের বলতে পারি এরকম যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান কি আছে ভাই? বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুদ পণ্য, তাই না? আমার এখানে দরকার লাগবে কি ভাইয়া? আমার এখানে শুধুমাত্র নিট ক্রয়ের পরিমাণটা দরকার। কিসের পরিমাণ? নিট ক্রয়ের পরিমাণটা দরকার। তাহলে আমি যদি এখানে বীজগাণিতিক কিছু নিয়ম ব্যবহার করতে চাই, তাহলে আমি এরকম লিখতে পারি বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয় সমাপনী মজুদ পণ্য এখানে মাইনাস অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্যের আগে প্লাস আছে, সমান সমান ওই পাশে নিয়ে গেলে মাইনাস, প্রারম্ভিক মজুদ সমান সমান নিট ক্রয়। সূত্রের মধ্যে তাহলে আমরা মানটা বসাই। প্রারম্ভিক মজুদ পণ্য 2,18,000 টাকা যোগ সমাপনী মজুদ পণ্য 27,000 টাকা মাইনাস প্রারম্ভিক মজুদ পণ্য 15,000 টাকা। তাইলে আমরা যদি এগুলো যোগ বিয়োগ করি, 2,18,000 যোগ 27,000 বাদ দিয়ে দিব 15,000 করলে কত আসে? 2,30,000। 2,30,000 আমাদের অপশনে আছে। হ্যাঁ,
অপশনে আছে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ 2,30,000 টাকা, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখব। এর পরের প্রশ্নটা আমাদের এই রেওয়া মিলের অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন। কি বলা আছে ভাইয়া? বলা আছে যে রিফাদের কারবারের প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, নিট ক্রয় এত টাকা, সমাপনী মজুত পণ্য এত টাকা হলে উক্ত কারবারের সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? সমন্বিত ক্রয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত, তাই না? তাহলে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত টাকা? দেওয়া আছে 15,000 টাকা। নিট ক্রয় দেওয়া আছে কত? 7,000 টাকা। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? 8,000 টাকা। তাইলে সমন্বিত ক্রয় এখানে দাঁড়াবে কত? দাঁড়াবে হচ্ছে 14,000 টাকা। তাহলে ভাই 14,000 কই আছে আমাদের? 14,000 আছে হচ্ছে আমাদের ঘ নাম্বারে। তাহলে আমাদের 126 নম্বর প্রশ্নের উত্তর ঘ 14,000 টাকা। তাহলে ভাই দেখো, আমরা কিন্তু এর মাধ্যমে আমাদের রেওয়া মিলের অধ্যায়টা আমরা শেষ করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী পর্বে আমরা আর্থিক বিবরণীর টাইপ 1 থেকে আলোচনা করা শুরু করব ইনশাল্লাহ। তো তোমরা যারা এই নবম অধ্যায় পর্যন্ত আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এখন পর্যন্ত যারা আমাদের এই এমসিকিউ বইটি সংগ্রহ করো নাই, তোমাদেরকে বলবো হিসাব বিজ্ঞানে এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের এই এমসিকিউ বইটি সংগ্রহ করতে হবে। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।